কম্পিউটার সায়েন্স কি শুধুমাত্র কোডিং এবং প্রোগ্রামিং, নাকি এটি কর্মসংস্থান, উদ্ভাবন এবং ভবিষ্যতের অর্থনীতিকে চালিত করার মূল চাবিকাঠি? Hikvision প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে দ্রুততম বিকাশমান একটি ক্ষেত্র কম্পিউটার সায়েন্স এবং কর্মসংস্থান নিয়ে। একটা সময় কম্পিউটার সায়েন্স ছিল শুধুমাত্র একাডেমিক একটি সাবজেক্ট, তবে তা এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি সেবা এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করছে। বাংলাদেশের অর্থনীতিতে এই খাত কী ভূমিকা পালন করছে, ভবিষ্যৎ সম্ভাবনা কী এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চলুন দেখে আসি ছোট্ট একটি প্রতিবেদন। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার ইতিহাস মূলত গণনা যন্ত্রের উদ্ভাবন ও তাত্ত্বিক ধারণার বিকাশের সাথে সম্পর্কিত। এর তাত্ত্বিক ভিত্তি অ্যাডা লাভলেসের 1830-এর দশকে এবং আধুনিক কম্পিউটারের ভিত্তি গড়ে উঠেছে চার্লস ব্যাবেজ, অ্যালেন টুরিং এবং গ্রেজ হপারের কাজের মাধ্যমে। 1940-এর দশকে ভন নিউম্যান আর্কিটেকচার প্রবর্তিত হয় এবং 1950-এর দশকে কম্পিউটার বিজ্ঞান একটি পৃথক শিক্ষাগত শাখা হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করে। গত এক দশকে বাংলাদেশে কম্পিউটার বিজ্ঞান শিক্ষার পাশাপাশি এর কর্মসংস্থানও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করছেন। এই শিক্ষার্থীরা এখন শুধু গতানুগতিক চাকরি খুঁজছেন না, বরং নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। বাংলাদেশ এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সেবায় বিশ্বমানের দক্ষতা দেখাচ্ছে। দেশীয় আইটি ফার্মগুলো মোবাইল অ্যাপ থেকে এন্টারপ্রাইজ সফটওয়্যার সব ক্ষেত্রেই আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করছে, যা আইটি এক্সপার্টদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। একই সাথে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয়। হাজার হাজার তরুণ সফটওয়্যার, ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়াও রাইড শেয়ারিং ও ফিটনেসের মতো নতুন নতুন স্টার্টআপ গড়ে ওঠায় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ সরকারও এই খাতকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে, যা প্রযুক্তিগত ব্যবসার জন্য আধুনিক অবকাঠামো সরবরাহ করছে। এই হাইটেক পার্কগুলো দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে। এছাড়া সরকার প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য নীতি সহায়তা এবং প্রণোদনা প্রদান করছে, যা উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করা এবং তা পরিচালনা করা সহজ করে দিচ্ছে। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? Hey, what are you doing? Get out of here. Leave now. 64 জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস,
এর সবই মাথায় রাখতে হয়, আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। কম্পিউটার বিজ্ঞান নিয়ে শিক্ষিত এই বিশাল জনশক্তি শুধুমাত্র আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করছে না, বরং আন্তর্জাতিক প্রযুক্তির বাজারেও নিজেদের অবস্থান আরও মজবুত করছে। কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং কর্মসংস্থান সম্পর্কে জানার জন্য এখন কথা বলবো কিছু শিক্ষার্থীদের সাথে এবং শুনবো তাদের মতামত। অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি মনে করি যে আমাদের শুধু কোডিং রিলেটেড কাজে সীমাবদ্ধ থাকাটা উচিত না, আমাদের আরও এক্সপ্লোর করা উচিত। যেমন আমার এআই, তারপর মেশিন লার্নিং সম্পর্কে আমার নলেজ থাকবে, পাশাপাশি আমি যদি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এইসব সম্পর্কে যদি আমার নলেজ থাকে, তাহলে আমি রোবোটিক্সে ইজিলি আমার একটা ক্যারিয়ার আমি বিল্ড আপ করতে পারবো। বাংলাদেশে এমন অনেক স্টুডেন্টরা আছে যাদের সুযোগ না পাওয়ার কারণে তারা ওই ক্যারিয়ারটা ওইভাবে বিল্ড করতে পারতেছে না বা প্রপার গাইডেন্স নাই। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে যদি আরও কাজ হয়, আরও ফান্ডিং রেজ করা হয়, আরও যদি ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের এইসব স্কিল বিল্ড আপের জন্য আরও বেশি এফোর্ট দেয়, আমার মনে হয় যে আরও 5-6 বছরের মধ্যে বাংলাদেশ আরও উন্নত হতে পারবে এই সেক্টর। আমার এআই নিয়ে কাজ করার আগ্রহ বেশি, কারণ বর্তমান সময়ে এআই এর যুগ। এআই আস্তে আস্তে সব ফিল্ডে একটা মেসিভ জায়গা দখল করে নিচ্ছে। তো আমারও ইচ্ছে এআই নিয়ে কাজ করা এবং ভালো একটি এআই মডেল ডেভেলপ করা। আমরা দেখা যায় যে গুগল ইউজ করি, গুগল আমেরিকান বা ফেসবুক বা আদার্স যা আছে বিদেশ নির্ভর। তো আমাদের ডেটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে, একটা সিকিউরিটির জন্য আমাদের থ্রেট। তো আমি চাচ্ছি বাংলাদেশ যেন এসব ক্ষেত্রে স্বনির্ভর হইতে পারে, আমাদের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম থাকবে বা আদার্স যেগুলো আছে আমাদের নিজস্ব সব থাকবে। বর্তমানে যারা কম্পিউটার বিজ্ঞানে আসতে চায় তাদেরকে অনেকেই হতাশ করে, তারা বলে যে এই সেক্টর এআই দখল করে নিয়েছে, এই সেক্টরে জব নাই। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে সেক্টরে এআই ডেভেলপ করার জন্যও তো ডেভেলপার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে নিজেকে সেরকমভাবে তৈরি করতে হবে এবং তার জন্য অবশ্যই কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। আমার কাছে মনে হয় এআই আসলে এখনও ততটা বুদ্ধিমান নয়, কারণ তারা এআই যে মডেলগুলো দিয়ে কাজ করে, এই মডেলগুলো তার এনভায়রনমেন্ট থেকে প্যাটার্নগুলো রেকগনাইজ করে এবং তারপর একটা প্রেডিকশন বা ডিসিশনে তারা আসে। আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ওপেন সোর্স, কারণ ওপেন সোর্সের মাধ্যমে এইটা অনেকে ইউজ করতে পারছে, কম্বিনেশন করতে পারছে, মডিফাই করার সুযোগ আছে। কিন্তু যদি আমরা সিকিউরিটি পারপাস চিন্তা করি, তাহলে প্রপার্টিসের একটু নিজস্ব গুরুত্ব আছে। ডেফিনেটলি ডেটা প্রাইভেসি আগে প্রাধান্য পাবে, কারণ ইউজার ফ্রেন্ডলি হওয়ার থেকে আগে ইউজারের প্রাইভেসি কনফার্ম করাটা অনেক বেশি জরুরি। সো আমি অবশ্যই প্রাইভেসিকে আগে রাখবো। এআই আংশিকভাবে কোড লিখতে পারে, স্পেসিফিক কিছু সমস্যার সমাধানও করতে পারে, কিন্তু যখন সেটা যুক্তিভিত্তিক বা বুদ্ধিমত্তার দিকে আসবে, আমার মনে হয় যে এখনো এআই ততটুকু করে উঠতে পারেনি, মানুষের প্রয়োজন রয়েছে। আমি যেহেতু মূলত রোবোটিক্স এমবেডেড সিস্টেমস নিয়ে কাজ করি, সেহেতু আমার সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস হচ্ছে যে কম্পিউটার যে সায়েন্স বা কম্পিউটার যে বিজ্ঞান, তার লক্ষ্য হলো যে কম্পিউটেশনের মাধ্যমে আমাদের জীবনের কোনো একটা সমস্যা সমাধান করা। এখন সেটার বিভিন্ন ফিল্ডের বিভিন্ন জ্ঞান আমাদের বিভিন্নভাবে কাজে লাগে, আমরা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এবং হতেই পারে যে আমার একটা সমস্যার সমাধান করতে গেলে এআই ফিল্ডেরও আমার নলেজ লাগতেছে, কিন্তু এআই ফিল্ডের নলেজ আমি ইমপ্লিমেন্ট করে যে সমস্যার সমাধান করলাম, তার নিরাপত্তার জন্য আবার সাইবার সিকিউরিটির নলেজও লাগতেছে। কম্পিউটার বিজ্ঞান পড়তে গিয়ে আসলে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে কি কম্পিউটার বিজ্ঞান যদি বলি যে আমাদের বিজ্ঞানের মধ্যে সবচেয়ে ব্রড এবং সবচেয়ে ব্যাপক একটা বিষয়। তো এটা এমন একটা বিষয় যে জীবনের সর্বক্ষেত্রে যেমন কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি, এরকম সকল ক্ষেত্রের নলেজ বা সকল ক্ষেত্রের জ্ঞানই কম্পিউটার বিজ্ঞানে কোনো না কোনোভাবে কাজে আসে। শিক্ষার্থীদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে কম্পিউটার বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে এই খাতের ব্যাপক সুবিধা অর্জন করার জন্য প্রয়োজন এর চ্যালেঞ্জগুলো জানা। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জন্য রয়েছে কম্পিউটার বিজ্ঞানের ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে ছোট্ট আরও একটি প্রতিবেদন। বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান খাত দ্রুত বিকাশমান, তবে এর সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জ। অনেক স্নাতক শিক্ষার্থী তাত্ত্বিকভাবে দক্ষ হলেও বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পেশাগত দক্ষতার অভাব দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনেক সময় দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপডেট হতে পারে না, ফলে শিক্ষার্থীরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ে।
আধুনিক খাতের প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। ব্যাংকিং, ই-কমার্স ও সরকারি প্রতিষ্ঠানের ডেটা সুরক্ষার দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু প্রশিক্ষিত জনবল এখনও অপ্রতুল। তবুও বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান খাতের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ডেটা সায়েন্স, ব্লকচেইন এবং সাইবার সিকিউরিটির মতো নতুন প্রযুক্তি দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়ে বিপ্লব ঘটানো সম্ভব। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্রে দক্ষভাবে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ যদি দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারে, তবে শিগগিরই একটি আধুনিক, উদ্ভাবন নির্ভর ও ডিজিটাল অর্থনীতির দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করবে। Hey, what are you doing? Get out of here. Leave now. চৌষট্টি জেলার সাথে 24/7 আনইন্টারাপ্টেড কানেকশন, প্রপার ডেটা কানেক্টিভিটি, প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারওয়াল, সেফ ডিএনএস, এর সবই মাথায় রাখতে হয়। আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট। Hey, what are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো? হ্যাঁ, অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা, তুই যা যা। গেল সব। আর বাকিটুকু যাওয়ার আগেই আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। আম্বার আইটির সুপারফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি। এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে 5টা করে লাভ রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? যে কোনো দেশের ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হলো দক্ষ মানব সম্পদ, আর এই দক্ষতা সৃষ্টি করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের তরুণদের মধ্যে কোডিং এবং প্রোগ্রামিং নিয়ে আগ্রহ থাকলেও বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের দক্ষতা এখনো অনেকটা কম। সুপ্রিয় দর্শক, এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন এর সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলুন শুনে আসি তাদের মতামত। কম্পিউটার বিজ্ঞান শিক্ষাটা তথ্য নির্ভর, যদিও কিছু কিছু ইউনিভার্সিটি এখন প্রকল্প ভিত্তিক শিক্ষাটা চালু করেছে, অন্তর্ভুক্ত করেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, টেকনোলজি যেভাবে পরিবর্তন হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের আসলে স্কিল ভিত্তিক যে শিক্ষা সেটার আসলে গুরুত্ব দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা যেটা করতে পারি যে ইউনিভার্সিটির যে কারিকুলামগুলি আছে সেগুলোকে প্রতিনিয়ত যুগোপযোগী করে তোলার জন্য আমরা হয়তো চেষ্টা করতে পারি। হিউম্যান লাইফে আপনি চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় এআই এর ছোঁয়া আছে। এআইকে আমরা এখন অপরিহার্য একটা অংশ হয়ে যাচ্ছে দিনে দিনে। সো এই যে এআই এর ডেভেলপমেন্ট, এইটাকে ডেভেলপ করার জন্য আমাদের কিন্তু একটা দক্ষ জনবল দরকার, যারা কিনা এই এআইগুলিকে অথবা সাইবার সিকিউরিটির এই ক্ষেত্রগুলিতে তারা অবদান রাখতে পারবে। ধরে নেওয়া যাক একজন খুব ভালো প্রবলেম সলভার রয়েছে, যাকে আমরা বলছি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারে, কিন্তু তার ম্যাথমেটিক্যাল যে ফাউন্ডেশন সেটা অতটা ভালো নয়। তো তার কাছ থেকে যে সলিউশনটা আসবে সেটা হবে কি একটা ইনএফিশিয়েন্ট সলিউশন হবে। ফর এক্সাম্পল, সে একটা সলিউশন তৈরি করেছে, কোনো একটা অ্যাপ তৈরি করেছে, কোনো একটা কোড ডেভেলপ করেছে,
হ্যাঁ, সেটা হয়তো 100 জন ইউজার আছে, সেটার জন্য খুব ভালো রান করবে, খুব ভালো কাজ করবে। কিন্তু সেখানে এই একই জিনিস আমরা যদি 10,000 জন ইউজারকে একসাথে হিট করাই, একসাথে কাজ করতে ঢুকে, তখন দেখবেন মেশিন ক্র্যাশ করছে। এর কারণ হচ্ছে সে কিন্তু ওই কমপ্লেক্সিটি বুঝে না, অ্যালগোরিদমিক যে কমপ্লেক্সিটি সেটা সে বুঝে না। সো এই অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি, তারপরে আপনার ফর্মাল লজিক, স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি এবং ডিসক্রিট ম্যাথ, এই যে ম্যাথামেটিক্যাল যে সাবজেক্ট কোর্সগুলি আছে এগুলোতে তাকে অবশ্যই গুরুত্ব দিয়ে নিজেকে সেই স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করে ফেলতে হবে। এই জিনিসটাই তাকে হেল্প করবে একটা এফিশিয়েন্ট, স্কেলেবল অ্যান্ড অ্যাকিউরেট সলিউশন তৈরি করার জন্য। কম্পিউটার সায়েন্সের ডিমান্ড আছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, তবে আমাদের যে কারিকুলাম সেটাকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করতে হবে। আর বিশেষ করে আমাদের ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এই ধরনের কোর্সগুলোর অনেক ডিমান্ড, এবং সেই ডিমান্ড পূরণের জন্য আমি মনে করি আমাদের যে লোকবল দরকার সেগুলো এখনও পর্যন্ত আমাদের ইউনিভার্সিটি সাপ্লাই দিতে পারতেছে না। এর পিছনে কারণ হচ্ছে যে আমরা প্রফেশনাল কোর্সগুলো আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত সঠিকভাবে করতে পারি নাই, এবং প্রফেশনাল মানুষ দিয়ে আমাদের গ্র্যাজুয়েটদেরকে ট্রেনিংও দিতে আমরা পারি নাই। যে আমাদের স্টুডেন্টরা ওরা আন্ডার গ্র্যাজুয়েট পাস করে কোনো রকমে একটা জব পাচ্ছে 30,000 বা 40,000 টাকা স্যালারির, তো ওটা দিয়ে কিছু অংশ ওদের ফ্যামিলিকেও চালাচ্ছে। আবার কিছু টাকা দিয়ে ওরা যেটা করে যে ওই যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে কোর্সগুলো আছে সেগুলো শিখে, তখন তারা আসলে আব্বা আম্মার উপরে যে প্রেশার সেই জিনিসটা ওর থাকে না। যেমন এখন ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এআই, রোবোটিক্স এগুলোর যুগ। এখন কম্পিউটার সায়েন্সের ডাইভার্সিফিকেশন দরকার। এখন আমরা যদি পিওর কম্পিউটার সায়েন্স পড়ি তাহলে কিন্তু যে আপনার খুব বেশি কাজে দিবে না, কিন্তু কম্পিউটার সায়েন্সের যে এখন যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হবে। কারণ এখন হেলথ ইনফরমেটিক্স আসছে, তারপরে বললাম যে মেশিন লার্নিং আসছে, তারপরে এআই, রোবোটিক্স আসছে। আমাদেরকে আস্তে আস্তে যে মূল যে কম্পিউটার সায়েন্সের ডাইভার্সিফিকেশন সেদিকে কিন্তু অগ্রসর হতে হবে। কোনো সেক্টরে জব কমে যাবে, আবার কোনো সেক্টরে কিন্তু জব বেড়ে যাবে। যেমন জব বেড়ে যাবে, ধরেন যে আপনি কিন্তু ফাস্টার অ্যাক্সেস পাবেন। সুতরাং যে আমাদের টেকনোলজি আমাদেরকে বানাতে হলে কিন্তু আমাদের ম্যান পাওয়ার লাগবে, এই যে স্কিল পিপল লাগবে। আর স্কিল পিপল যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রফেশনাল কোর্সগুলো শেখাতে হবে। এই সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব করে বাস্তব ভিত্তিক শিক্ষা প্রদান করতে হবে। নিয়মিত ব্যবহারিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং শিল্পের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমের ব্যবস্থা করা জরুরি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের পর্ব কি আপনি মনোযোগ সহকারে দেখেছেন? কারণ এখন আপনাদের জন্য রয়েছে এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি কুইজ। তবে তার আগে চলুন জেনে আসি গত পর্বের কুইজের ফলাফল কী ছিল। আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল ঘ, ক্রিয়া স্পোর্টস, এবং বিজয়ী হলেন চয়ন দেবনাথ। আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, কম্পিউটার বিজ্ঞান খাতে বাংলাদেশের একটি প্রধান চ্যালেঞ্জ কি? ক, হাইটেক পার্কের অভাব। খ, ফ্রিল্যান্সারদের সংখ্যা কম হওয়া। গ, পেশাগত দক্ষতার অভাব এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে দূরত্ব। ঘ, সরকারের নীতি সহায়তার অভাব। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি রাউটার। বিজয়ীর নাম জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে। তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন এরিকপা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার। বাংলাদেশের কম্পিউটার সায়েন্সকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রয়োজন সঠিক বিনিয়োগ এবং প্রশিক্ষণ। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের জন্য রয়েছে হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 টিপ অ্যান্ড ট্রিক। কম্পিউটার বিজ্ঞানে সফল হতে কিছু টিপস অনুসরণ করতে পারেন। মৌলিক বিষয়গুলো জানুন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম সম্পর্কে ভালো জ্ঞান রাখুন।
প্রজেক্ট তৈরি করুন। শুধু কোডিং শেখা যথেষ্ট নয়, ছোটখাটো প্রজেক্ট তৈরি করে আপনার দক্ষতা বাড়ান। অনলাইন কোর্সেরিয়া, এডিএক্স, ইউডেমির মতো প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ে কোর্স করুন। নেটওয়ার্কিং করুন, বিভিন্ন সেমিনার এবং সম্মেলনে যোগ দিয়ে পেশাদারদের সাথে পরিচিত হন। বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান খাত এখন দাঁড়িয়ে আছে নতুন এক সম্ভাবনার দুয়ারে। সঠিক দিক নির্দেশনা এবং বিনিয়োগ পেলে এই খাত বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটি বিপ্লব ঘটাতে পারে। প্রযুক্তির এই অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন। দেখতে থাকুন হিগভিশন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই আম্বার আইটি সিজন 2 প্রতি শনিবার রাত 8:30 চ্যানেল 24 এর পর্দায় এবং রাত 11টায় এরিকবা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।